থ্যাংক ইউ। দেখা যাচ্ছে স্ক্রিন? যে স্ক্রিনটা শেয়ার করেছি এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা জি হচ্ছে স্যার। তোমাদের ল্যাব ম্যানুয়ালের, দেখবা যে 50 পেজ এখানে বলা আছে, আর নিচে কোনো পেজ নাম্বার আছে কিনা জানি না। তো টোটাল আবার 50 নাম্বার পেজ, যেটা সেখানে এক্সপেরিমেন্ট নাম্বার 6। তো এক্সপেরিমেন্টের টাইটেল হচ্ছে ইনভার্স স্কয়ার ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন। এটা আসলে আমাদের এই শীটটা একটু মডিফাই হবে পরে। স্যার কথা সাউন্ড অনেক আস্তে মনে হচ্ছে, না আমি একাই শুনতে। সবাই কি শুনতে পাচ্ছ জোরে না আস্তে? না স্যার, ঠিক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে তোমার এক্সপেরিমেন্টের নাম্বার হচ্ছে 6 এবং টাইটেল হচ্ছে ইনভার্স স্কয়ার ল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন। কিন্তু পরে হয়তো এটা টাইটেলটা চেঞ্জ হতে পারে, আমরা এগুলো একটু আপডেট হবে। আপাতত এটাই টাইটেল আর কি। এক্সপেরিমেন্টের অবজেক্টিভ এখানে 5টা দেওয়া আছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ অ্যান্টেনা অ্যাজ এ রেডিয়েটিং স্ট্রাকচার। কারণ আমরা অ্যান্টেনা নিয়ে এক্সপেরিমেন্ট প্রথম একটা এক্সপেরিমেন্ট করেছিলাম হর্ন অ্যান্টেনা, ওটা ছাড়া আর বোধহয় অ্যান্টেনার এক্সপেরিমেন্ট করি নাই। তো কাজে এটা অ্যান্টেনার ফাংশন নিয়ে একটু, এবং সেটা যে একটা রেডিয়েটিং স্ট্রাকচার, সেটা নিয়ে আমাদের ডিসকাশনটা হচ্ছে এখানে এক্সপেরিমেন্টের একটা উদ্দেশ্য। আর অ্যান্টেনা নিয়ে থিওরি ক্লাসও এখনো শুরু করিনি, কাজে এটা রেডিয়েটিং স্ট্রাকচার হিসেবে ডিসকাস করাটা যুক্তিযুক্ত আর কি। And to be familiarized with antenna, transmitter, receiver and stepper motor controller. তো এই এক্সপেরিমেন্টে তোমাদের যে ল্যাবে যে ইকুইপমেন্ট আছে সেখানে একটা ট্রান্সমিটার আছে, একটা রিসিভার আছে, একটা স্টেপার মোটর কন্ট্রোলার আছে, এবং ট্রান্সমিটারের সাথে একটা অ্যান্টেনা কানেক্টেড থাকে, রিসিভারের সাথে আরেকটা অ্যান্টেনা কানেক্টেড থাকে। তো ট্রান্সমিটার অ্যান্টেনার থেকে কোনো একটা সিগন্যাল ট্রান্সমিট হয়, এবং আমাদের যে সেটআপ আছে সেটাতে 600 মেগাহার্টজের একটা সিগন্যাল ট্রান্সমিট হয়, বা ওইটা অ্যারাউন্ড 600 কাছাকাছি, 600, 500, 900, 800 এরকম। আর রিসিভার থাকে, সেটা সিগন্যালটা রিসিভ করে, রিসিভারের সাথে আরেকটা অ্যান্টেনা কানেক্টেড থাকে। তাহলে এই দুটা অ্যান্টেনা একটা একটার সাথে ওয়্যারলেসলি কানেক্টেড, যার ফলে ট্রান্সমিটার থেকে রিসিভারে সিগন্যাল ট্রান্সমিটেড হয়, এবং রিসিভ সিগন্যালটা আমরা মেজার করি, করে আজকের এক্সপেরিমেন্টে ইনভার্স স্কয়ার ল নিয়ে স্টাডি করব। টু বি ফ্যামিলিয়ারাইজড উইথ ভেরিয়াস অ্যান্টেনা টাইপস, এটাও আমরা থিওরি থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার দুটাই ইয়ে। তো তোমার আমার একটা ফোন আসছে, তোমরা একটু ওয়েট করো। জি ম্যাডাম। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, তো এক্সপেরিমেন্টের 1 নাম্বার আর 3 নাম্বারটা একটু থিওরি ডিসকাশন, বুঝতে পারছো। আর 2 নাম্বারটা হচ্ছে তোমাদের ল্যাবের একটা ইকুইপমেন্টের ডেসক্রিপশন। আর অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট হচ্ছে টু স্টাডি দ্য ভ্যারিয়েশন অফ ফিল্ড স্ট্রেংথ অফ রেডিয়েটেড ওয়েভ উইথ ডিস্টেন্স ফ্রম ট্রান্সমিটিং অ্যান্টেনা। কাজে ট্রান্সমিটিং অ্যান্টেনার থেকে যদি ডিস্টেন্স, রিসিভার অ্যান্টেনার ডিস্টেন্স বাড়তে থাকে, তাহলে সিগন্যালের কিভাবে চেঞ্জ হবে, সেটাই স্টাডি করাটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, যেটা আমরা মিস করতেছি একদম ল্যাবে গিয়ে করাটা। তো যেটা ভিডিও করে আনছি আমি আমি তো সেটা তো হয়তো তোমাদের ইনশাল্লাহ দেখাতে পারবো। তো ওইটা দিয়ে আমরা আসলে ইনভার্স স্কয়ার ল ভেরিফিকেশন, আর টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রিজ রেডিয়েশন ফর্মুলা। ইনভার্স স্কয়ার ল আর ফ্রিজ রেডিয়েশন ফর্মুলা অনেকটা সিমিলার। তো এটা, তো কাজে আমার মনে হয় এক্সপেরিমেন্টের 1 আর 3 যদি দেখতে চাও, তাহলে আমার মনে হয় থিওরি বই, আমরা থিওরিতে আমরা বালানিসের বই থেকে স্টার্ট করব।
তো কাজে আমার মনে হয় এটা থিওরির বই থেকে শুরু করি, যেহেতু তোমাদের সাথে আমি থিওরি নিচ্ছি, কাজে থিওরির বইটা তোমাদের সাথে শেয়ার করা আছে। সেই বইটার থেকেই আমরা প্রথমে শুরু করি। এটা হচ্ছে যে বালানিসের বই, রেফারেন্স বালানিস, ওখান থেকে একটু অ্যান্টেনার ডেসক্রিপশনটা করে নিই, তারপর আগাবো। তো এই বইটার মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যান্টেনা নিয়েই মোটামুটি ওদের ডিসকাশন। তাহলে আমরা যদি অ্যান্টেনাতে ঢুকি, এটা বেশি চলে গেছি, আমি খুব সংক্ষেপে যাব। আচ্ছা, তাহলে অ্যান্টেনাটা আসলে কি? অ্যান্টেনা দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, একটু বড় করি তাহলে। অ্যান্টেনা ইজ একটা ওয়েবস্টার ডিকশনারি থেকে একটা সংজ্ঞা দিয়েছে, is usually a metallic device as a rod or wire for radiating or receiving radio waves। ঠিক আছে, তাহলে মেটালিক জিনিসটা একটা থাকতে হবে এবং সেটা এটা তোমার সিগন্যাল রেডিয়েট করবে অথবা রিসিভ করবে, দুটা, ট্রান্সমিটার হিসেবে অথবা রিসিভার হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা এখানে IEEE স্ট্যান্ডার্ড একটা ডেফিনিশন আছে, ওখানে অ্যান্টেনা এবং এরিয়াল দুইটা শব্দ সিনোনিম একই রকম ইউজ হয়। এ মিন মানে একটা উপায় অফ ফর রেডিয়েটিং অর রিসিভিং রেডিও ওয়েভস, তো একই কথাই। এটা হচ্ছে দুটো সংজ্ঞা। এখন অ্যান্টেনা নিয়ে ওরা একটা তোমার ডাইপোল অ্যান্টেনার মতো একটা স্ট্রাকচার এখানে দেখাইছে। তোমার আমি যদি তোমাদের ইয়েতে যাই, ড্রয়িং দেখাই, এরকম একটা স্ট্রাকচার থাকে, এখান থেকে একটা এসি সিগন্যাল দেওয়া হয় এবং এই যে ট্রান্সমিশন লাইনটা, এটাকে তোমরা বলতে পারো যে ফিডিং লাইন, ফিডার। অ্যান্টেনার সিস্টেমের একটা ফিডার থাকে যেখান দিয়ে মূল ইলেকট্রিক্যাল সিগন্যালটা ট্রান্সমিট হয়। তো তোমার এখান দিয়ে যে এসি সিগন্যাল দিচ্ছ, সেই এসি সিগন্যাল মানে কি, এই যে এই এসি সিগন্যাল, এরকম এসি সিগন্যালের একটা তোমার ইয়ে থাকবে, পজিটিভ পার্ট থাকবে, নেগেটিভ পার্ট থাকবে। তো পজিটিভ পার্ট নেগেটিভ পার্টের কারণে তোমার মনে করো কারেন্ট একবার এদিকে ফ্লো করবে, একবার উল্টা দিকে ফ্লো করবে, এরকম একটা ব্যাপার থাকবে, তাই না? এসি সিগন্যালটা যেহেতু আছে, তো কাজে কারেন্টের ডিরেকশন, তো ফলে দেখা যাবে একবার এদিকে প্লাস হবে, নিচে মাইনাস হবে, আবার উপরে মাইনাস হবে অথবা নিচে প্লাস হবে। এসি সিগন্যাল যেহেতু মানে এটা এদিকে প্লাস হতে পারে, এদিকে মাইনাসও হতে পারে। তো প্লাস হলে ইলেকট্রিক ফিল্ডটা এখান থেকে এদিকে দিকে থাকবে, উপরে মাইনাস হলে নিচের থেকে উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড যাবে। এই ডিরেকশনগুলো এখানে দেখানো হয়েছে যে এই এটা মনে করো যে পজিটিভ সাইকেলটা, তারপরে এদিকে মনে করো নেগেটিভ সাইকেলটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দুইবার চেঞ্জ হয়েছে বা উল্টা হতে পারে। মানে এটার এখানে আসলে প্লাস, এখানে মাইনাস, আবার পরেরটা এখানে প্লাস, এখানে মাইনাস। তো এরকম একটা সিস্টেম, এটা বালানিসের বইয়ের আমি চ্যাপ্টার 1-এ আছি, সেখান থেকে দেখাচ্ছি। তো এইভাবে একটা এখানে এসি সিগন্যাল দিবা, দিলে এই যে ওয়্যারের মধ্যে কারেন্ট যাবে, তো কারেন্ট গিয়ে এই তোমার স্ট্রাকচারটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনগুলো এবং অল্টারনেটিং কারেন্ট মানে জন্য চেঞ্জ হতে থাকবে। যে যে পয়েন্টে যে এসি সিগন্যালের ভ্যালুটা থাকবে সেই অনুযায়ী ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হতে থাকবে। তো এখন ডাইপোল অ্যান্টেনার ক্ষেত্রে মনে করো এই জায়গাটা একটা এরকম ফ্লেয়ার করে দেওয়া থাকে, খুলে দেওয়া থাকে এরকম। এখানে যেমন একটু গ্র্যাজুয়ালি দেওয়া হয়েছে, আমি মনে করো ড্রাস্টিক্যালি একটা দিয়ে দিলাম। তার মানে কি, জিনিসটা এরকম ওরা দিছে এরকম আর কি, এরকম একটা স্ট্রাকচার আমি ধরো এরকম দেখালাম। তো তাহলে এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, এটা যদি রিটার্ন পাথ থাকে, তাহলে এদিক দিয়ে যাবে, এখান দিয়ে ব্যাক করবে, এরকম একটা সিস্টেম হয়। আর ডান দিকে হচ্ছে তোমার ফ্রি স্পেস, ঠিক আছে? তো ফ্রি স্পেসে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ট্রান্সমিটেড হবে। এখন দেখো তোমার অরিজিনাল সিস্টেম যে সিগন্যালটা যাচ্ছে এই যে ফিডার লাইন দিয়ে, সেখানে একটা ইম্পিডেন্স থাকবে মনে করো Z1, আর ফ্রি স্পেসে একটা ইম্পিডেন্স মনে করো সেই সিস্টেমের কারণে আসবে Z2। তো Z2 কিন্তু ডিপেন্ড করবে তোমার ওর মানে Z2 Z1 সবাই ডিপেন্ড করবে তোমার মিউ আর এপসাইলনের উপর। তো ফ্রি স্পেসের ক্ষেত্রে মিউ হবে মিউ নট 4π10⁻⁷, এপসাইলন হবে এপসাইলন 8.854 10⁻14 সেন্টিমিটার দিয়ে আসবে যেটা। তো এ ধরনের জিনিস যদি আসে, তখন দেখা যাবে Z2 এর ভ্যালুটা
তোমার মোটামুটি 377 ওহমের মতো আসে। তো এখন যদি এই অরিজিনাল লাইনের এখানে যে ওয়্যারে আছে সেখানকার ইম্পিডেন্স আর ওই Z1 আর Z2 ম্যাচ না করে, তাহলে কি হয়, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিট হবে না, কিছুটা রিফ্লেক্ট করে ব্যাক করবে। কাজে ভেতরে তোমাদের ক্লাসে বারবার যেটা বলা হয়েছে এরকম স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। আচ্ছা, তো সেটা একটা ব্যাপার। তো এখানে মূল জায়গায় এই জায়গাটাতে তোমার ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হবে। এখন এসি সিগন্যাল যেটা এখানে দেওয়া হবে তোমরা জানো তার ফ্রিকোয়েন্সি খুব হাই, তাই না? গিগাহার্টজ রেঞ্জে হতে পারে, মেগাহার্টজ রেঞ্জেও হতে পারে। তো এ ধরনের হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকলে হবে কি, তোমার এই যে ফিল্ড লাইনগুলা, এই যে এখানে দেখতেছো ফিল্ড লাইনটা, এই যে এটা ধরো একদম বাইরের দিকে, এই যে এই জায়গাটা থেকে এখানে যদি ধরো, তো ফিল্ড লাইনটা এখান দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় সে মানে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত তো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, মনে করি এখানে প্লাস এখানে মাইনাস, তো এদিক থেকে এদিকে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে ফ্রিকোয়েন্সি এত বেশি যে সাইকেল চেঞ্জ হয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। তো তার ফলে এই জিনিসটা রিটার্ন একটা রাস্তা দিয়ে এই যে উল্টা দিকে ডিরেকশনে চলে আসবে। তাহলে এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা কিন্তু তাহলে আর সেম থাকছে না। ফিল্ড লাইনটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হওয়ার কথা, কিন্তু যেহেতু এসি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তো কাজে এটা উল্টা দিকে চলে আসবে। তখন উল্টা দিকে চলে আসলে এরকম ছোট ছোট লুপ ফর্ম করবে, ঠিক আছে, ফিল্ডের লুপ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার, আমি যেটা বলতেছি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু তোমার মাইক্রোওয়েভ সিগন্যালের মধ্যে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ছাড়াও আর একটা ম্যাগনেটিক অংশ থাকবে। তো ম্যাগনেটিক অংশটা কিভাবে থাকে, এই যে এটার সাথে এরকম কি বলে, এই যে সার্কুলার লুপ করে, কারেন্ট যদি এদিকে ফ্লো করে তাহলে তার সাথে সার্কুলার, এরকম যদি একটা জায়গায় কারেন্ট যায় তাহলে এরকম একটা সার্কুলার লুপে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কম্পোনেন্ট হচ্ছে ই আর একটা হচ্ছে এইচ। তাহলে আমি যদি ক্লিয়ার অল ড্রয়িংস করে দিই, তাহলে আমরা জানি ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কার্ল অফ ই, এটা থাকে তোমার, মানে আমি সংক্ষেপে বলছি, একদম সিম্পল বলছি, এখানে একটু অন্যান্য টার্ম টার্ম থাকবে, ডেল বি বাই ডেল টি। আবার কার্ল অফ এইচ একটা থাকবে যেখানে তোমার ডেল ডি বাই ডেল টি এরকম ফর্মে থাকে। তো ডেল ডি বাই ডেল টির সাথে আবার রিলেটেড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে তোমার বাম দিকের ভ্যারিয়েশনটা হচ্ছে উইথ স্পেস, আর ডান দিকের ভ্যারিয়েশনটা হচ্ছে উইথ টাইম। তো আমি যে সিগন্যালটা বলছিলাম যে এখানে যে এসি যেটা দিচ্ছ, এসি সিগন্যাল যেটা দিচ্ছ, তো দ্যাট ইজ ভ্যারিং উইথ টাইম। তাহলে বি এবং এইচ এরাও কিন্তু, বি এবং ই এরাও কিন্তু ভ্যারিং উইথ টাইম। বির সাথে ইর সাথে রিলেটেড হচ্ছে ভোল্টেজ। তো সিগন্যাল যখন দিচ্ছ সেটা তো ভোল্টেজ সেখান থেকে, এবং সেটার সাথে কারেন্টও রিলেটেড। তো কারেন্টের সাথে রিলেটেড হচ্ছে বি অথবা এইচ, আর ওইটার সাথে রিলেটেড হচ্ছে ই। তো কাজেই অরিজিনাল সিগন্যাল যদি টাইম ভ্যারিং হয়, এসি হয়, তাহলে তার সাথে সাথে একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পেশাল ভেরিয়েশন থাকবে। তো তার ফলে দেখা যাবে যে এই ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা স্পেশালি শিফট করতে থাকবে, এবং ম্যাগনেটিক ফিল্ডের টাইম ভেরিয়েশনের জন্য ইলেকট্রিক ফিল্ডটাও শিফট করতে থাকবে। তো দুটো মিলে ওয়েভটা আস্তে আস্তে এরকম ভাবে এদিকে শিফট করতে থাকবে, স্পেসের সাথে সাথে একটা ভ্যারিয়েশন তৈরি হবে। এই জায়গাটায় আমি আবার অ্যানোটেট বন্ধ করে পরের পেজে যেতে পারি। এই, আচ্ছা, আমরা তো দেখালাম প্রথমে এটা হলো যে বললাম যে এসি সোর্সটা, তারপরে এই ফিডার লাইনটাকে ট্রান্সমিশন লাইন বলতে পারো, তারপরে হচ্ছে তোমার অ্যান্টেনার ওই যে ফ্লেয়ার স্ট্রাকচারটা, তারপর এটা ফ্রি স্পেসে চলে যাচ্ছে। এই চারটা অংশ, ঠিক আছে, ক্লাসের থিওরি তো ইনশাল্লাহ হবে, এটা এখন আজকে ল্যাবের জন্য বলতেছি। তো সেটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রথম অংশটাকে সোর্স, সেটার একটা ইম্পিডেন্স জেড জি, মাঝখানে আমি বললাম রিফ্লেক্ট হবে, কাজে স্ট্যান্ডিং ওয়েভ হবে। কোথায় হবে? ফিডার লাইনে হবে। তো ফিডার লাইনের সাথে সাথে শেষের দিকে হচ্ছে লোড, ওই যে ট্রান্সমিশন লাইনের শেষে যেটা থাকবে সেটার উপর দুই ধরনের রেজিস্ট্যান্স ধরা হবে, একটা আর আর, একটা আর এল, একটা রিঅ্যাক্টেন্স থাকবে এক্স এ। এগুলো আমরা থিওরি ক্লাসে পড়বো, এখানে ল্যাবে অতটা দরকার নেই। তো এগুলোর ব্যাখ্যা আছে যে আর এলটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স, আর আর আরটাকে বলা হয় রেডিয়েশন রেজিস্ট্যান্স, একটু আগে যেটা দেখলাম। আর একটা হচ্ছে এক্স এ, সেটা হচ্ছে রিঅ্যাক্টেন্স, ইমাজিনারি পার্ট অফ দ্য ইম্পিডেন্স অ্যাসোসিয়েটেড উইথ রেডিয়েশন, ঠিক আছে। তাহলে এক্স এটা হচ্ছে রেডিয়েশনের সাথে রিলেটেড একটা ইমাজিনারি পার্ট থাকে। তো এই ধরনের যে অ্যান্টেনা স্ট্রাকচার, সেটা এরকম একটা থিভনিস ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেখানে বিভিন্ন প্যারামিটার থাকে, এগুলো থিওরি ক্লাসের বিষয়।
আর এই সিগন্যালটা আস্তে আস্তে যখন ট্রান্সমিট হবে সেটার কি ব্যাখ্যা এখানে ছিল, একটু দাঁড়াও। এই যে অ্যান্টেনা ফ্রি স্পেস ওয়েভে আস্তে আস্তে ডান দিকে যে ট্রান্সমিট হচ্ছে, আমি বললাম না ম্যাক্সওয়েল ইকুয়েশনের কারণে এইদিকে আস্তে আস্তে যে লুপটা তৈরি হবে এবং সেই লুপটা আস্তে আস্তে শিফট হতে থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মানে আমার পরবর্তী অংশটাই যেতে পারি। তাহলে আমি এতক্ষণ যেটা ডিসকাস করলাম, তো দ্যাট ইজ ইয়োর অ্যান্টেনা স্ট্রাকচার। ঠিক আছে, অ্যান্টেনা স্ট্রাকচার এই যে এখানে যদি এরকম হয়, এই যে আমি যেটা ছবিটা আরেকবার একটু যদি আঁকি, এটা যদি তোমার অরিজিনাল এসি হয়, তারপর যদি ফিডার লাইন থাকে, তারপর যদি এরকম ফ্লেয়ার করে দাও, তাহলে দেখা যাবে ফিল্ডগুলো এরকম লুপ তৈরি করবে এবং ম্যাক্সওয়েল ইকুয়েশনের ভ্যারিয়েশন থেকে আমরা বুঝবো যে এই লুপগুলো আস্তে আস্তে প্রোপাগেট করতে থাকবে, বিকজ ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে যে এদের একটা স্পেশাল ভ্যারিয়েশন হতে থাকবে, কাজে এইভাবে আস্তে আস্তে ওয়েভটা চালাতে থাকবে। তো এই অ্যান্টেনাটাকে যদি আমি বলি ট্রান্সমিটিং অ্যান্টেনা, আর এদিকে যদি তোমার একটা রিসিভিং অ্যান্টেনা থাকে, তাহলে ন্যাচারালি রিসিভিং অ্যান্টেনাটা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে রিসিভ করতে থাকবে। সেখানেও এরকম একটা স্ট্রাকচার থাকবে যেখান দিয়ে সিগন্যালটা রিসিভ হয়ে একটা ইয়াতে চলে যাবে, আউটপুটে চলে যাবে। তো দ্যাট ইজ দ্য অ্যান্টেনা বেসিক, একদম বেসিক আজকের ক্লাসের জন্য দ্যাট ইজ এনাফ। এখন কথা যেটা ছিল, 3 নম্বর অবজেক্টিভ অফ দ্য এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যান্টেনার ক্লাসিফিকেশন সম্পর্কে জানা। তো অ্যান্টেনার ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা বালানিসের বই থেকেই যাচ্ছি। তো অ্যান্টেনার মধ্যে প্রথম ক্লাসিফিকেশন, এটা হচ্ছে বালানিসের রেফারেন্স 1.2। আচ্ছা, এখানে একটা হচ্ছে ওয়্যার অ্যান্টেনা, আমি নামগুলো বলে নিই: অ্যাপারচার অ্যান্টেনা, মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, অ্যারে অ্যান্টেনা, রিফ্লেক্টর অ্যান্টেনা এবং লেন্স অ্যান্টেনা। এই 6 ভাগে ভাগ করে ওনারা বলেছেন আর কি। তো প্রথমে আমরা যেটা ডাইপোল দিয়ে দেখালাম যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ ওয়্যার অ্যান্টেনা কি বলতে পারো। তো ওয়্যার অ্যান্টেনার ফিগারটা বলছি 1.3 তে আছে, 1.3 কই, আগের পেজে আছে। এই যে ওয়্যার অ্যান্টেনা, আমি যে ছবিটা আঁকলাম একটু আগে, দ্যাট ইজ এন এক্সাম্পল অফ ওয়্যার অ্যান্টেনা। এখানে তোমার এসি সিগন্যাল হয়, ফিডার লাইন দিয়ে সিগন্যাল যায়, এদিকে ফ্লেয়ার করা থাকে, সিগন্যালটা আস্তে আস্তে ট্রান্সমিট হয়। তো এটাকে বলা হয় ডাইপোল অ্যান্টেনা। তাহলে আমাদের এই যে ল্যাবের যে এক্সপেরিমেন্ট 6, এক্সপেরিমেন্ট 7, এগুলোতে ডাইপোল অ্যান্টেনাটা বারবার লাগবে। এ ধরনের আরেক ধরনের অ্যান্টেনা আছে তোমাদের সার্কুলার বা স্কোয়ার লুপ অ্যান্টেনা। এটাও এই ফিডার লাইন থাকে, কিন্তু এই সাইডটা এরকম না করে এদিকে একটা লুপ ফর্ম করে দেওয়া হয়, এবং সেই লুপ থেকে তোমরা তোমার ম্যাগনেটিক ডাইপোল পড়ছো তোমরা ইয়াতে ম্যাটেরিয়ালসে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যখন পড়ছো, ওখানে একটা লুপ এরকম ছিল, সার্কুলার লুপ বা কিছু ছিল। তো সেখানে ম্যাগনেটিক ডাইপোল তৈরি হয়, এরকম একটা ম্যাগনেটিক ডাইপোল অ্যান্টেনার মতো তৈরি করবে। এটা হচ্ছে স্কোয়ার লুপ বা সার্কুলার লুপ অ্যান্টেনা। এটাও হচ্ছে তার দিয়ে করা হয়, এই জন্য ওয়্যার অ্যান্টেনা। তার দিয়ে আরেকটা অ্যান্টেনা তৈরি হয় যেটা হেলিক্যাল, একটা স্পাইরাল শেপ নেয়। এই ধরনের আরেকটা অ্যান্টেনা হচ্ছে হেলিক্যাল অ্যান্টেনা বা হেলিক্স অ্যান্টেনা। তো এটাতে আমরা বলতে পারি তাহলে যে এই কোথায় গেল, ওয়্যার অ্যান্টেনা নিয়ে আমাদের ডিসকাশনটা এখানে শেষ করছি। যে এটা বলছে ওয়্যার অ্যান্টেনা কোথায় ইউজ হয়, গাড়িতে, অটোমোবাইলসে, বিল্ডিংসে, শিপসে, এয়ারক্রাফট, স্পেসক্রাফট, সব জায়গাতেই এয়ার অ্যান্টেনার ব্যবহারের প্রচলন আছে। আচ্ছা, তাহলে এখানে কোন জায়গায় ইয়ে করতে হয়, আচ্ছা নিচে নিচে যায় কোন দিক দিয়ে, অ্যানোটেট তো বন্ধ করলাম, তারপর নিচে, হ্যাঁ নিচে গেলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো ওয়্যার অ্যান্টেনার পরের অ্যান্টেনাটা হচ্ছে অ্যাপারচার অ্যান্টেনা। এটা আমাদের থিসিস গ্রুপকে কালকে বলতেছিলাম অ্যাপারচার অ্যান্টেনার ব্যাপারটা। Aperture antennas may be more familiar to the layman today than in the past because of the increasing demand for sophisticated forms of antennas in the utilization of high frequencies. হাই ফ্রিকোয়েন্সিতে এগুলো ইউজ হয়। তো এটাও তোমার এয়ারক্রাফট, স্পেসক্রাফটের কথা বলা হয়েছে। এখন এই অ্যাপারচার অ্যান্টেনার স্ট্রাকচারটা তোমরা অলরেডি প্রথম এক্সপেরিমেন্টে স্টাডি করছো, হর্ন অ্যান্টেনা যখন করছিলাম। তো এখানে এই ওখানে ওই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারের মিল বা ডিফারেন্স, ওইখানে ছিল কি দুইটা ওয়্যার ছিল, এখানে এরকম ছিল।
আর এখানে মনে করো এই ওয়্যারের জায়গায় এরকম একটা ওয়েভ গাইড ফিডার লাইনটা ওয়েভ গাইডের মতো স্ট্রাকচার হবে, ঠিক আছে? এবং এখানে যেমন ফ্লেয়ার করে ওদিকে ওয়্যারটাকে ঘুরায় দেওয়া হয়েছিল, এখানেও তেমন একটা এরকম অংশ রাখা হবে যেখানে এই জায়গাটা ফাঁকা থাকবে। তাহলে ফাঁকা হলে কি এখান দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বের হবে। আর এদিকে তোমার থাকবে ওয়েভ গাইডটা। ওয়েভ গাইড হচ্ছে এটা রেক্টাঙ্গুলার ওয়েভ গাইড নিয়ে আমরা অনেক এক্সপ্লেন করছি। তো রেক্টাঙ্গুলার ওয়েভ গাইড দিয়ে ওয়েভটা সিগন্যালটা যাবে এবং এখান দিয়ে ট্রান্সমিট হবে। তো দ্যাট ইজ দ্য হর্ন অ্যান্টেনা স্ট্রাকচার। এবং যেহেতু এখানে একটা অ্যাপারচার তৈরি করা হচ্ছে, এই জন্য এটাকে অ্যাপারচার অ্যান্টেনা বলতে পারো। এবং শেপ হিসাবে এই এটাকে পিরামিডিক্যাল হর্ন হতে পারে, কনিক্যাল হর্ন হতে পারে। এই ধরনের এই ওয়েভ গাইডটা তোমার রেক্টাঙ্গুলার হতে পারে অথবা ওয়েভ গাইডটা সিলিন্ড্রিক্যাল হতে পারে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ গাইড। তো যখন সিলিন্ডার শেপের মতো ওয়েভ গাইড হয় তখন যে হর্ন অ্যান্টেনাটা হয় সেটাকে কনিক্যাল হর্ন অ্যান্টেনা বলে। এটা গেল একটা জিনিস। আর নিচে আর একটা, এই যে এটা ওয়েভ গাইড বলা হয়েছে, কিন্তু এটা ওয়েভ গাইডের সাথে একটা ডিফারেন্স মানে হচ্ছে যে অ্যান্টেনার পোর্শন হচ্ছে এই জায়গাটা ফাঁকা থাকে। তো ওয়েভ গাইডে তোমরা জানো চারিদিকে তোমার রিফ্লেক্টর থাকে, মেটাল থাকে। এখানেও কিন্তু মেটাল থাকছিল, এখানেও মেটাল ছিল। শুধু ওই হর্ন অ্যান্টেনার সাথে ডিফারেন্স হচ্ছে এখানে ওরকম আস্তে আস্তে বেড়ে বড় করে ফ্লেয়ার করে দেওয়ার মতো না, এই জিনিসটা এরকম একটা ছোট একটা জাস্ট কাটা ফাঁকা অংশ থাকে। তো এটা হচ্ছে আরেক ধরনের অ্যান্টেনা, দ্যাট ইজ অ্যাপারচার অ্যান্টেনা। আচ্ছা, অ্যাপারচার অ্যান্টেনা ছাড়া তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে তোমার মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা। এটা নিয়েও তোমাদের ল্যাবের এক্সপেরিমেন্ট ছিল, এবার করাতে পারবো কিনা জানি না। আমিন কি আসছো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, আজকে তাহলে 6 নম্বরটা করাচ্ছি, ঠিক আছে? জি স্যার। থিওরিটা বলতেছি আর কি। তো সাউন্ড সুন্দর আসছে, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? আমিন? স্যার কথা শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, থ্যাংক ইউ। তো মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা এটাও এক ধরনের অ্যান্টেনা। এটা নিয়ে আমাদের একটা সিমুলেশন বেসড এক্সপেরিমেন্ট আছে। এবার হয়তো অ্যান্টেনা এক্সপেরিমেন্টটা হবে কিনা আমি জানি না, একটু ডিফিকাল্ট হতে পারে এবার, হয় অথবা অন্য কিছু হতে পারে। তো এটা সিমুলেশন বেসড এক্সপেরিমেন্ট আমরা করি। তো যে মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনাটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, একদম একটা গ্রাউন্ড প্লেন থাকে, তারপর একটা ডাইইলেকট্রিক থাকে। গ্রাউন্ড প্লেনের পরে যে ডাইইলেকট্রিকটা সেটা হচ্ছে সাবস্ট্রেট বলা হয়। সাবস্ট্রেটের পরে যে মেটালিক একটা প্যাচ থাকে, সেই মেটালিক প্যাচ থেকেই আসলে রেডিয়েশনটা হয়। তোমার রেডিয়েশনটা এখান থেকে হবে, প্যাচ থেকে। তো এটা হচ্ছে তোমার একটা রেক্টাঙ্গুলার প্যাচ অ্যান্টেনা, ঠিক আছে? তাহলে প্যাচ অ্যান্টেনার ডেফিনেশনটা কিভাবে লিখছো একটু দেখে নাও। মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনাস বিকাম ভেরি পপুলার, এটা 1970 সাল থেকে। তারপর যাতে সাইজ কমাইতে হবে এই টার্গেট থেকে প্যাচ অ্যান্টেনা আসছে। এটা কনসিস্ট অফ এ মেটালিক প্যাচ অন এ গ্রাউন্ডেড সাবস্ট্রেট। সংক্ষেপে একদম এক লাইনে এটাই হচ্ছে ব্যাখ্যা। নিচে গ্রাউন্ডেড সাবস্ট্রেট থাকবে, উপরে মেটালিক প্যাচ থাকবে যেখান থেকে রেডিয়েশনটা হবে। দ্য মেটালিক প্যাচ ক্যান টেক মেনি ডিফারেন্ট কনফিগারেশনস, যেটা আমরা এই ছবিতে দেখতে পারি। যেমন রেক্টাঙ্গুলার হতে পারে, এই যে এই প্যাচটার শেপ হতে পারে কি এরকম রেক্টাঙ্গুলার হতে পারে, বা এরকম সার্কুলারও হতে পারে, আবার এলিপ্টিক্যালও হতে পারে। তো এই বিভিন্ন রকম শেপের তোমার প্যাচ থাকতে পারে। এবং এটা যেহেতু ছোট 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 ডিভাইসগুলোর জন্য ইউজ করা হয়। আচ্ছা, তারপর 4 নম্বরটা ওই ব্যালোনিসের বইতে অ্যারে অ্যান্টেনা বলা আছে। তোমাদের আজকের ল্যাবের এক্সপেরিমেন্টও থাকবে মনে হয় একটা ইয়াগি অ্যান্টেনা। তো সেই অ্যান্টেনাটা কিন্তু অ্যান্টেনা অ্যারের একটা উদাহরণ। তো অ্যান্টেনা অ্যারে হচ্ছে অনেকগুলা রেডিয়েটিং এলিমেন্ট, যে এলিমেন্টগুলো দিয়ে রেডিয়েশন হয় তাদেরকে আমরা বলি রেডিয়েশন এলিমেন্টস। তো এই রেডিয়েটিং এলিমেন্টগুলোকে ইলেকট্রিক্যালি অথবা জিওমেট্রিক্যালি যদি একটা অ্যারেঞ্জমেন্ট করি বা একটা সুন্দরভাবে সাজিয়ে একটা সিস্টেম তৈরি করি, তাহলে সেই সাজানো সিস্টেমটাকে আমরা বলি অ্যান্টেনা অ্যারে। এবং রেডিয়েটিং এলিমেন্টগুলা যেমন তোমরা অনেক আগের দিনের টিভির সাথে পরিচিত, তো সেখানে এরকম একটা ফিডার লাইনের সাথে তোমার ওই ইয়াগুলা বিভিন্ন এলিমেন্টগুলা এভাবে বিভিন্ন দিকে যুক্ত থাকে। এটা ইয়াগি স্ট্রাকচারটা এরকম। এবং এদের মধ্যে যে ইয়েটা, এটা কি একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে, একটা জিওমেট্রিক্যাল একটা অ্যারেঞ্জমেন্টে রাখা হয়েছে এদেরকে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে দূরে এলিমেন্টগুলো রাখা হয়েছে। মনে করে এটা ডি ডিস্টেন্স দূরে, এটাও ডি ডিস্টেন্স দূরে। এবং এদের যে লেন্থ, এটা মনে করো সবচেয়ে বেশি লেন্থ। তো আমরা আজকে যেটা এক্সপ্লেন করবো সেখানে সবচেয়ে বেশি লেন্থটাকে বলবো ডাইরেক্টর,
সরি রিফ্লেক্টর, তারপর কিছু থাকবে তোমার ডিরেক্টর টাইপের এলিমেন্ট। এরকম এলিমেন্টগুলো আস্তে আস্তে ছোট হবে, এবং তাহলে সিগন্যালটা আস্তে এখান থেকে তৈরি হয়ে, ধরো এখানে মেইন ফিডার থেকে সিগন্যালটা তৈরি হয়ে, তো এই এলিমেন্টগুলো দিয়ে তাদের মধ্যে একটা, এবং এই এলিমেন্টগুলোর মধ্যে দিয়েও কারেন্ট যাবে। মনে করো এখানে গেল I1 কারেন্ট, তারপরের এলিমেন্টে গেল I2 কারেন্ট, এরকম। তো এবং সেই কারেন্টগুলোর অ্যামপ্লিটিউড এবং ফেজ দুটো চেঞ্জ হতে পারে, আবার সবগুলো একই কারেন্ট হতে পারে, একই ফেজ হতে পারে। তো এরকম একটা জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। আর ওই যে কারেন্টগুলোর মধ্যে যে চেঞ্জটা, অ্যামপ্লিটিউড চেঞ্জ, ফেজ চেঞ্জ, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তো কাজেই জিওমেট্রিক্যালি তারা একটা প্যাটার্ন তৈরি করবে, অথবা এবং তার সাথে একটা ইলেকট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টও থাকবে কারেন্টগুলার। তো এইভাবে অনেকগুলো এলিমেন্ট যখন একসাথে একটা অ্যারে সিস্টেম তৈরি করবে, সেই সিস্টেমটাকে বলবো অ্যান্টেনা অ্যারে সিস্টেম। তো অ্যান্টেনা অ্যারে সিস্টেমের উদাহরণ হচ্ছে ইয়াগি অ্যান্টেনা, যেটা বলছিলাম। এই যে এখানে একটা অ্যারে সিস্টেমের ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইয়াগি উদা অ্যারে অ্যান্টেনা। তো এখানে এই সবচেয়ে বাইরে যেগুলো বড় সাইজের, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টর। রিফ্লেক্টর মানে কি, মেটালিক জিনিস তো। তাহলে এখান থেকে ওয়্যার, যেটা এখান থেকে সিগন্যাল, যেটা ফিডার লাইন দিয়ে তোমার একটু আগে যেটা দেখালাম, অরিজিনাল যে সিগন্যালটা আসবে, এসি সিগন্যালটা, এটা ফিডার লাইন থেকে আসবে। তাহলে এই পার্টিকুলার সিস্টেমে অন্য জায়গায় হয়তো কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু এই অ্যান্টেনা এলিমেন্টগুলো একটা একটার সাথে খুব কাছাকাছি আছে। তো তোমরা জানো ইলেকট্রোম্যাগনেটিক কাপলিং হয় আর কি। তো এখানে এই এক্সামের মধ্যে কিন্তু একটা কাপলিং হইতে থাকবে। তো কাপলিং হলে তোমার কি হবে, প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, এরকম একটা এই কারেন্ট এই জায়গাগুলোতে তৈরি হতে পারবে। তো কাজে এখানে সবচেয়ে বাইরে যেগুলো থাকতেছে সেগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্টর অ্যান্টেনা, আর ভেতরের দিকে যেগুলো থাকতেছে সেগুলো ডিরেক্টর, রিফ্লেক্টর এলিমেন্ট, আর বাইরে এদিকে যেগুলো থাকছে ডিরেক্টর এলিমেন্ট, আর মাঝখানে এটা হচ্ছে ফিডার এলিমেন্ট। তো এখানে ফিডার এলিমেন্টের যে এই যে ইয়েটা, ডাইমেনশনসটা, এটাও আজকে এক্সপেরিমেন্টে লাগবে তোমাদের হয়তো। এটার কিন্তু সাইজ কত হবে সেটার একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। যেমন আমাদের এই ল্যাবের এক্সপেরিমেন্ট এটা হবে 12 সেন্টিমিটার। এটা কেন 12 সেন্টিমিটার হবে, সেটার কারণটা আছে। কারণ হচ্ছে আমরা যে এসি সিগন্যালটা এখানে দিব ফিডার এলিমেন্টে, তো সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 600 মেগাহার্জ। ঠিক আছে, তো 600 মেগাহার্জ এর কি তৈরি করছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে আলটিমেটলি। তার একটা ভেলোসিটি থাকবে, এবং ইউ নো দ্য ভেলোসিটি ইজ 3 ইন্টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিই, এটা তো ভেলোসিটি, এটা যে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দাও যদি 600 × 10⁶, 600 মেগাহার্জ, তাহলে ভাগ দিলে তোমার কি হবে, 10⁴ থাকবে, এখানে 10⁻² থাকবে, তাহলে 10⁻² হয়ে যাবে উপরে 100, তাহলে 300 হবে, 300/600, তার মানে মনে করো 50 আসলো। এই 50টা আসলে কি, ভেলোসিটিকে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে ল্যামডা, ওয়েভ লেন্থ। তো এই λ/4 এরকম একটা ডাইমেনশন এখানে ইউজ করা হবে অ্যান্টেনা 12 সেন্টিমিটার। 12 λ/4 করলে তুমি যদি এই যে 50-কে 4 দিয়ে ভাগ করো তাহলে 12.5 আসে। তো এরকম 12 সেন্টিমিটারের মতো এই ডাইমেনশনসটা রাখা হবে। তো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট আজকে লাগবে, এবং এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা তোমার এই যে ইয়াগির মতো হতে পারে, অথবা অ্যাপারচার গুলা যেগুলো ছিল, এই যে ওয়েভ গাইড, এখানে ফুটা, স্লট কাটা কাটা, ওয়েভ গাইড স্লট, তো এরকম 6টা ধরনের অ্যাপারচার অ্যান্টেনা মিলে একটা জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট করলো, তখনও কিন্তু একটা অ্যাপারচার অ্যারে তৈরি হতে পারে। আর এটা ছিল ইয়াগি উদা অ্যারে। ঠিক আছে, এটা গেল এক ধরনের ডেফিনিশন। আর আরেক ধরনের হচ্ছে যে মাইক্রোস্ট্রিপ প্যাচ, যেগুলো বললাম, ওই নিচে সাবস্ট্রেট, উপরে মেটালিক প্যাচ। তো এরকম প্যাচগুলো অনেকগুলো প্যাচ একসাথে থাকতে পারে, তারা মিলে একটা অ্যারে তৈরি করতে পারে। তো সেটা হচ্ছে মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যারে। আর এটা হচ্ছে স্লটেড ওয়েভ গাইড অ্যারে। তারপরে তোমাদের আর দুটো অ্যান্টেনা টাইপের বাকি আছে, এগুলো হতে এইবারের ল্যাবের এক্সপেরিমেন্ট অতটা লাগবে না। তো রিফ্লেক্টর অ্যান্টেনা সম্পর্কে তোমরা পরিচিত, ডিশ অ্যান্টেনা যেগুলো পড়ো, যে রিফ্লেক্টর অ্যান্টেনার ছবি এখানে দিছে। ডিশ অ্যান্টেনা যেটা তোমরা জানো, সেই ডিশ অ্যান্টেনা এক ধরনের রিফ্লেক্টর অ্যান্টেনা, সেখানে একটা মেটালিক অংশ থাকে, এরকম অংশ, এবং মানে জিনিসটা কি হয়, এরকম একটা মেটালিক অংশ থাকে, এবং এখানে তোমার ফোকাল পয়েন্টটা থাকে, তাই না?
তো তোমরা কি জানো মানে অপটিক্সে যখন পড়ছো তখন দেখছো কি ফোকাল থেকে যদি কোনো সিগন্যাল বের হয় সেটা প্যারালাল চলে যাবে সব, তাই না? এখান থেকে বের হলে সব প্যারালাল চলে যাবে। সিমিলারলি এরা যদি উল্টা দিক থেকে আসে তাহলে সব ফোকাসে গিয়ে মিট করবে। তো এই যে রিফ্লেক্টর অ্যান্টেনাটা এরকম একটা প্যাটার্ন থাকে, তার ওই যে ফোকাল পয়েন্টটা সেখানে তোমার ফিডার পয়েন্টটা ইউজ করা হয়। তাহলে ফিডার দিয়ে এসি সিগন্যাল আসবে, এসে ওই যে ইয়াতে যাবে, এই রিফ্লেক্টর যাবে। রিফ্লেক্টর অংশটা তোমার মনে করো মেটাল ইজ এ গুড রিফ্লেক্টর। তো এখানে মেটাল থেকে গেলে সবাই যখন ফোকাল পয়েন্ট থেকে আসবে তখন কি হবে, সব প্যারালাল চলে যাবে। কোথায় যাবে? ইনফিনিটিতে চলে যাবে। কাজে ডিশ অ্যান্টেনা গুলো তোমরা জানো, ইনফিনিটি মানে অনেক দূরে, তোমার স্যাটেলাইট পর্যন্ত সিগন্যাল ট্রান্সমিট রিসিভ করতে থাকে। তো এই ধরনের অ্যান্টেনা গুলাকে আমরা বলবো এই তোমার রিফ্লেক্টর অ্যান্টেনা। আর শেষ যে অ্যান্টেনা সেটা হচ্ছে লেন্স অ্যান্টেনা। লেন্স অ্যান্টেনা হচ্ছে তোমার আমরা অপটিক্যাল লেন্সের মতো কিছুটা। অপটিক্যাল লেন্সে আমরা কি করি, মানে কনকেভ লেন্স, কনভেক্স লেন্স এগুলো ইউজ করি, তাই না? তো সেগুলোর মধ্যে লাইট ঢুকলে কি হয়, লাইট ঢুকলে সেগুলো ফোকাস থেকে আসলে প্যারালালি সব বের হয়ে যায়। আবার এরকম যদি উত্তল অবতল, তাহলে অবতল অবতল এরকম অনেক রকম কম্বিনেশন তোমরা পড়ছো। তো এখানে কনভেক্স প্লেন একটা আছে, কনভেক্স আছে, দুটোই কনভেক্স। তারপর কনভেক্স কনকেভ আছে, এরকম